তার জীবন দীর্ঘ ছিল না। জীবনের সূচনা পর্বেই তা যেন চিরতরে ঝরে গিয়েছিল। কিন্তু তিনি রেখে গিয়েছিলেন কবিতার বিদ্যুৎ শক্তিতে ভরপুর অনন্য এক কাব্য সম্ভার, আর তার অসাধারণ এক বিপ্লবী সত্তা। তিনি আর কেউ নন, তিনি হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজকের দিনেই 1926 সালে কবি সুকান্ত জন্মগ্রহণ করেছিলেন। মা সুনিধি দেবী, তিনি ছিলেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী। তিনি কিন্তু নিয়মিত রামায়ণ মহাভারত পাঠ করতেন। অবসর সময়ে কাশিরাম কীর্তিবাসী ছিল তার সঙ্গী। জীবনীকাররা বলেন, মায়ের সুর করে পাঠ করা সেই রামায়ণ মহাভারতই ছিল কবি সুকান্তের কাব্য প্রতিভার অন্যতম উৎস। তবে শৈশবে কবি সুকান্ত বড় হয়েছেন জ্যাঠতুতো দিদি রানীদির কোলে চড়ে। রানীদির কণ্ঠস্থ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনীর বহু কবিতা। শিশু সুকান্তকে কোলে নিয়ে এঘর ওঘর করার ফাঁকে ফাঁকে রানীদি আপন মনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পর কবিতা আবৃত্তি করতেন। আর সে সময়ে শিশু সুকান্ত রানীদির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতেন। সম্ভবত কবির কাব্য প্রতিভার বীজ তখনই বপন করা হয়েছিল। প্রসঙ্গক্রমে আপনাদের বলে রাখি যে এই রানীদি কিন্তু কবির নামকরণ সুকান্ত ভট্টাচার্য এই নামকরণ করেছিলেন। দুর্ভাগ্যক্রমে মা সুনিধি দেবী এবং রানীদি তারা কেউই বেশি দিন বাঁচেননি। কবিতার স্বল্পায়ু জীবনে তার এই দুই প্রিয় নারীর বিয়োগ ব্যথা, তা সম্পর্কে কখনোই কিন্তু তিনি বিস্মৃত হননি। কবির একজন বৈমাত্রেয় ভাই ছিলেন, সৎ দাদা, নাম মনমোহন ভট্টাচার্য। তার স্ত্রী কবিকে ভীষণ স্নেহ করতেন। মাতৃহারা ছেলেটিকে তিনি মায়ের ভালোবাসা দিয়ে ভরপুর করে রেখেছিলেন। সে সময়ে কবির লেখা ছোট ছোট ছড়া, সেসব তিনি মন দিয়ে পড়তেন এবং কবিকে উৎসাহ দিতেন। একদিন উপনয়ন উপলক্ষে তিনি কবিকে একটা টাকা দিয়েছিলেন। সেই টাকা কিভাবে খরচ করা যায় তা নিয়ে কবি সুকান্ত বন্ধুবর ভূপেন ভট্টাচার্য তার সঙ্গে পরামর্শ করেন। বন্ধু প্রস্তাব দিলেন, তোর মাথায় এত যে কালো চুল, এই চুলের স্মৃতি বাঁচিয়ে রাখা দরকার। অবশেষে বন্ধুর পরামর্শে বৌদির দেওয়া সেই টাকায় কবি সুকান্ত 4টে পাসপোর্ট সাইজের ফটো তুলেছিলেন। বলা বাহুল্য, তার গালে হাত দেওয়া এই ছবিটি সেই সময়ের তোলা ছবি। যখনই এই ছবি কবির চোখের সামনে এসেছে, তিনি দাদা মনমোহন ভট্টাচার্যের স্ত্রী, তার সেই মাতৃসমা বৌদির কথা তিনি মনে করতেন। বেলেঘাটার দেশবন্ধু হাই স্কুলে পড়ার সময় কবির অকৃত্রিম বন্ধু হয়ে উঠেছিলেন সহপাঠী অরুণাচল বসু। এই অরুণাচল বসুর মা সরলা দেবী, যিনি শিক্ষকতা করতেন, তিনি কিন্তু কবির জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারিণী। অরুণাচলরা তারা থাকতেন বেলেঘাটার এক নির্জন পল্লীর ফাঁকা মাঠের মধ্যে পাঁচিল দেওয়া একটা বাড়িতে। সেই বাড়িতেই দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন কবি সুকান্ত ভট্টাচার্য। অরুণাচলের মা সরলা দেবী, তিনি ছিলেন তার অন্যতম আকর্ষণ। সরলা দেবীর সাহিত্য প্রতিভা কবিকে মুগ্ধ করেছিল। প্রায়ই তারা মেতে উঠতেন সাহিত্য নিয়ে গভীর আলোচনায়, কখনো বা যৌথভাবে সাহিত্য রচনায়। কোনো একটি গল্প সরলা দেবী শুরু করলেন, সে গল্পটি শেষ করার ভার ছিল কবি সুকান্তের উপর। বা কোনো একটি কবিতা লেখা হলো, যার প্রতি 2টি লাইনের কোনোটি সরলা দেবীর লেখা, কোনোটি বা কবির লেখা, কোনোটি বা বন্ধু অরুণাচলের লেখা। এভাবেই সরলা দেবীর অনুপ্রেরণায় গভীর হয়ে উঠেছিল কবির সাহিত্য চর্চা। একদিন অরুণাচলের বাবা সেই বাড়িটি ছেড়ে দিয়ে বাংলাদেশের যশোর জেলায় সপরিবারে স্থানান্তরিত হলেন। তা সরলা দেবী বা বন্ধু অরুণাচলের এই আকস্মিক চলে যাওয়াকে কবি মন থেকে মেনে নিতে পারেননি। ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। 1941 সালে বন্ধু অরুণাচলকে লেখা একটি চিঠিতে তিনি লিখেছেন, যেখানে তোরা ছিলি গত 4 বছর নিরবচ্ছিন্ন নীরবতায়, যেখানে কেটেছে তোদের কত বর্ষণমুখর সন্ধ্যা,
কত বিরস দুপুর, কত উজ্জ্বল প্রভাত, কত চৈতালি হাওয়ায় হাওয়ায় রোমাঞ্চিত রাত্রি, তোর কত উষ্ণ কল্পনায় নিবিড় পদক্ষেপে বিজড়িত সেই বাড়িটি ছেড়ে দেওয়া হলো আপাত নিষ্প্রয়োজনীয়তায়। তোর মা এতে পেয়েছেন গভীরতম বেদনা। তার ঠিক আপন জায়গাটি যেন তিনি হারালেন। 1942 সাল, সারা দেশ জুড়ে শুরু হয়েছে জাতীয় কংগ্রেসের অগ্নিগর্ভ ভারত ছাড়ো আন্দোলন। কবি সুকান্ত সেই সময় জড়িয়ে পড়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে। মার্ক্সবাদী ভাবধারায় গড়ে উঠল তার জীবন, তার সাহিত্য। আর সেই সময়ই অতি সঙ্গোপনে তার জীবনে এলো বসন্তের বাতাস। তিনি একটি মেয়ের প্রেমে পড়লেন। মেয়েটির নাম তিনি কোথাও উল্লেখ করেননি। সে এক অভিনব ভালোবাসার গল্প। পাশাপাশি সময় কাটানো, চোখে চোখ রেখে নিষ্পলক তাকিয়ে থাকা, হাতে হাত রেখে নিরন্তর গল্প বলা, এসব কিছুই ছিল না। এমনকি সম্ভবত তাদের মধ্যে কখনো কোনো কথাও হয়নি। এক বন্ধুকে কবি চিঠিতে লিখেছেন, বাস্তবিক আমার প্রেমের বেদনা বড় অভিনব। হয়তো আমি যে সিঁড়ি দিয়ে উঠছি দেখি সেই সিঁড়ি দিয়েই ও নামছে। অবতরণকালীন ওর ক্ষণিক দৃষ্টি আমার চোখের উপর পড়ে আমার বুকের স্নিগ্ধ মধুর শিহরণ জাগিয়ে যায়। একটু আনন্দ, কিন্তু পরক্ষণেই বেদনায় মুচড়ে পড়ি। একটি ঘরে অনেক লোক, তার মধ্যে আমি যখন কথা বলি তখন যদি দেখি ও আমার মুখের দিকে চেয়ে আমারই কথা শুনছে, তাহলে আমার কথা বলার চাতুর্য বাড়ে আরও বেশি। আমি আনন্দে বিহ্বল হয়ে পড়ি। এমনই ওর প্রতি আমার প্রেম, কিন্তু বড় ব্যথা। মনে পড়ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসের কথা। সেখানে তিনি এক জায়গায় লিখেছিলেন, বাল্যকালের ভালোবাসায় বুঝি কিছু অভিসম্পাত আছে। যাহাদের বাল্যকালে ভালোবাসিয়াছ তাহাদের কয়জনের সঙ্গে যৌবনে দেখা সাক্ষাৎ হয়, কয়জন বাঁচিয়া থাকে, কয়জন ভালোবাসার যোগ্য থাকে। বার্ধক্যে বাল্য প্রণয়ের স্মৃতিমাত্র থাকে, আর সকল বিলুপ্ত হয়, কিন্তু সেই স্মৃতি কত মধুর। তা কবি সুকান্ত ভট্টাচার্য বার্ধক্যের বারাণসীতে উপস্থিত না হলেও তার স্বল্পায়ু জীবনে বঙ্কিমচন্দ্রের এই কথাটি আংশিক সত্য হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে কলকাতা শহরে জাপানিরা বোমা ফেলবে, সেই বোমার আতঙ্কে কবির সেই প্রেমিকার পরিবার আচমকা কলকাতা শহর থেকে অন্যত্র চিরতরে চলে গেল। কোথায় যে সে হারিয়ে গেল তার হদিশ কবি তার সারা জীবনে আর কখনো পাননি, তবে মনে গভীর কষ্ট পেয়েছিলেন। প্রেমিকার আকস্মিক বিয়োগ ব্যথায় কাতর হয়েছিলেন তিনি ঠিকই, পাশাপাশি তিনি একথাও কিন্তু বলেছিলেন যে তার সেই সংক্ষিপ্ত প্রেম পর্ব তার জীবনে এনে দিয়েছিল গভীর আনন্দ। তিনি একটি চিঠিতে তিনি লিখেছেন, ওর পাশে চলে, ওর এত কাছে থেকে যে আনন্দ সেদিন আমি পেয়েছি তা আমার বাকি জীবনের পাথেয় হয়ে থাকলো। 40-এর দশকে কলকাতা শহরের ছবিটি দ্রুত পাল্টে যাচ্ছিল। একদিকে কংগ্রেসের ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলন, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, জাপানি বোমার আতঙ্ক, তেমনি দেশের অভ্যন্তরে ফ্যাসি বিরোধী আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী সেই আন্দোলন। এই সব কিছু ঢেউ মুহুর্মুহু আছড়ে পড়ছিল কলকাতা শহরের বুকে। কবি সুকান্ত ভট্টাচার্য এক সুতীব্র রাজনৈতিক চেতনায় সমাজতান্ত্রিক ভাবাদর্শের কমিউনিস্ট আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন। দিন রাত নাওয়া খাওয়া ভুলে কলকাতা শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে চষে বেড়ালেন সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা জাগরণের কঠিন কাজ নিয়ে। আর সেই কর্মযজ্ঞের মধ্যেই তিনি আবিষ্কার করলেন তার জীবনের দ্বিতীয় প্রেমিকাকে। যারা ভাবছেন যে এই দ্বিতীয় প্রেমিকা এক রক্তমাংসের নারী, তারা আমাকে ক্ষমা করবেন, কেননা কবি সুকান্ত ভট্টাচার্য তিনি নিজেই তার চিঠিতে তার সেই অনুভবের কথা, দ্বিতীয় প্রেমিকার অনুভবের কথা লিখে গেছেন। বন্ধু অরুণাচল বসুকে তিনি একটি চিঠিতে লিখেছিলেন, কলকাতাকে আমি ভালোবেসেছিলাম এক রহস্যময়ী নারীর মতো, ভালোবেসেছি প্রিয়ার মতো, মায়ের মতো।
তার গর্ভে জন্মানোর পর আমার জীবনের এতগুলো বছর কেটে গেছে তারই উষ্ণ নিবিড় বুকের সান্নিধ্যে। তার স্পর্শে আমি জেগেছি, তার স্পর্শে আমি ঘুমিয়ে পড়েছি। বাইরের পৃথিবীকে আমি জানি না, চিনি না। আমার পৃথিবী আমার কলকাতার মধ্যে সম্পূর্ণ। একটি শহরকে কবি সুকান্ত ভট্টাচার্য কখনো দেখেছেন তার প্রিয়ার বেশে, প্রেমিকার বেশে, কখনো বা দেখেছেন মায়ের মতো। এই ধরনের অনুভব, উপলব্ধি কবিদের পক্ষেই সম্ভব, কারণ কবিরা সাধারণ মানুষের মতো নয়, তারা সাধারণের চাইতে অনেক আলাদা। আমাদের দুর্ভাগ্য, এই অসাধারণ সংবেদনশীল কবি খুবই অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছিলেন। 1947 সালের 13ই মে তার অকাল প্রয়াণ ঘটে। আজ 15ই আগস্ট, তার জন্মদিন বলে তাকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে আমার এই পরিশ্রম সার্থক হবে। ভালো থাকুন, নমস্কার।